আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর 2 দিন চিন্তা করি। তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি। তৎক্ষণাৎ আশিক ভাইয়ের দিকে তাকিয়ে আরিয়ান বলল, ভাই, তবে আমাদেরকে আর 2টা দিন সময় দেন। ঠিক আছে, নাও, আমি পাশে আছি, সমস্যা নেই, আমাকে জানিও। আর একটা কথা, স্পিহাদের স্কুল কি আমাদের ভার্সিটির পাশেই ছিল? অবাক লোচনে লিহান তাকিয়ে বলল, আমাদের ভার্সিটি মানে ভাই, বুঝলাম না। ওহ লিহান, তোকে তো বলাই হয়েছিল না। ভাই আমাদের ভার্সিটির প্রাক্তন ছাত্র, ওই জন্যই তো আমার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। ভাই তো কলেজ থেকে রাজনীতি করতো, আমিও ভাইকে কলেজে থাকতেই চিনতাম। আর তাছাড়া আমার আপু আর ভাই একই কলেজে পড়ালেখা করতেন। ভার্সিটিতে ওরা যদিও আলাদা হয়ে যায়। ও আচ্ছা, আমরা এখন আসি। লিহান ও আরিয়ান আশিক ভাইয়ের থেকে বিদায় নিয়ে চলে এলো। লিহানের মাথায় ঢুকছে না এতদিন পরে এটা সে আজ জানলো যে তারা একই ভার্সিটির। সে আরিয়ানকে জিজ্ঞেস করলো, তুই আমাকে আগে বলিসনি কেন ভাই, আমাদের ভার্সিটিতে পড়ে? বলার কথা খেয়াল ছিল না, আর এটা তো অতটা জরুরি না। আমাদের কাজ তো আর ভার্সিটি দিয়ে না, তাই না? কিন্তু বিষয়টা ওইটা আরিয়ান, যদি আশিক ভাই সুন্দর ভাইকে চিনে তখন কি হবে বুঝতে পারছিস? তুই কি পাগল? তোর ভাইয়ের রাজনীতি থেকে হাজার হাত দূরে থাকে, এসব পছন্দ করে না, কিভাবে সন্দেহ করিস? হ্যাঁ তাও ঠিক, তবু ভয় করছে। না, ভাইয়ের কোনো প্রশ্নই ওঠে না। আশিক ভাইয়ের আমার অনেক কাছের মানুষ, যদি চিনতো আমাকে অবশ্যই জানাতো। আর আরও একটা কথা বুঝতে পারছি না, চিনুক বা না চিনুক তাতে আমাদের কি? এমন তো না যে আশিক ভাই আমাদের সাহায্য করার বদলে তোর ভাইকে সাহায্য করবে। আর মেন কথা, তোর ভাই যে মানুষ, মনে হয় জীবনে কারোর সাথে কথাই বলেছে। তোর সব কথা অনেক লজিক্যাল হয়, আমি জীবনে তোর সাথে কোথায় পেরেছি? সব ভালো হলেই ভালো। সিগারেট এনে ধর, ক্লাবে যাবি? চল। সুন্দর বাড়িতে ফিরে ভেজা কাপড় নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি এখন নেই, তবে বৃষ্টি হওয়ার পরে যেমন ঠান্ডা আবহাওয়া থাকে এখন তেমন আবহাওয়া। বাইরে ঠান্ডা বাতাস বইছে। একে তো সুন্দর ভেজা অবস্থায় রয়েছে, তার উপর ঠান্ডা বাতাস। সুন্দরের সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল, তবুও তার ফ্রেশ হতে ইচ্ছে করছে না। শাস্তি যেন কম মনে হচ্ছে, এখনো সে আরো বেশি শাস্তি পেতে চায়। স্পৃহা তার মাথা মুছিয়ে দিয়েছিল, মাথাটা একটু শুকনো, তাছাড়া শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুন্দর ভেতরে গেল, তবে তার ড্রেসের কোনো পরিবর্তন করল না, ওই অবস্থাতেই শুয়ে পড়ল। সুন্দর ঘুম থেকে উঠে দেখল তার পাশে তার স্পর্শ বসে রয়েছে। এতে স্বপ্ন দেখছে? তার স্পর্শ তো কোনোভাবেই তার বাসায় আনা যায় না, তার জুড়ে দেওয়া শর্তের কারণে। তবে আজ কি হলো? সব ঠিক আছে তো? ক্যান ইউ গাইস গেস দ্যাট সুন্দরের এখন কি হবে? কনটেক্সট: গতকাল সে পুরো 24 ঘন্টা ভেজা অবস্থায় ছিল। স্পৃহাকে সকালে সুন্দরের মা যে মিসেস সাবিনা চৌধুরী নিজে গিয়ে বাসা থেকে নিয়ে আসেন। কারণ একটাই, সুন্দর কঠোরভাবে তার নিজেকে শাস্তি দেওয়ার পণ করেছে। গতকাল রাতে সবাই মিলে বোঝানোর পরেও সে তার ভেজা কাপড় পরিবর্তন না করেই ছিল। নিজের ছেলের জেদের কাছে হার মেনে অবশেষে বাধ্য হয়ে সে নিজেই গাড়ি নিয়ে যায় স্পৃহাকে নিয়ে আসতে। স্পৃহাকে নিয়ে তিনি কোনো রিস্ক নিতে চান না। সুন্দর যেমন মানুষ, যদি স্পৃহাকে অন্য কারোর সাথে আসতে দেখে সব ওলটপালট করে ফেলবে। এই জন্যই তিনি নিজেই স্পৃহাকে বুঝিয়ে নিয়ে আসেন। সুন্দরের এই অবস্থা দেখে স্পৃহার বেশ খারাপ লাগছে। সুন্দরের মাথার কাছে সে বসল, তাদেরকে একা ছেড়ে সুন্দরের মা মিসেস সাবিনা চৌধুরী চলে যায়। কারণ সুন্দর ঘুম থেকে উঠে তার স্পর্শের পাশে অন্য কাউকে দেখলেই রেগে যাবে। স্পৃহা সুন্দরের কাছে বসার কিছুক্ষণের মধ্যেই সুন্দর চোখ মেরে তাকায়, তার চোখে মুখে ফুটে উঠেছে বিস্ময় ভাব। আপনার এমন করার কারণ কি জানতে পারি? তুমি কখন এসেছো? স্পর্শ, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনি কাল সারাদিন ভিজেছেন, নিজেকে কি ভাবেন আপনি? এই অবস্থাতেই শুয়ে পড়েছেন। আপনাকে তো আমি বলেছিলাম বাসায় গিয়ে ফ্রেশ হতে, তবে হননি কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি তাই না? এজন্য আমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে? ভুলেও এমন কিছু করো না।
নিজে মরতে কষ্ট হবে না, কিন্তু তোমাকে মারতে গেলে আমি খুব কষ্ট পাবো স্পর্শ, খুব কষ্ট পাবো। তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না, আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিও না। আমি আমার নিজেকে শাস্তি দিচ্ছি। তুমি শুধু বলো তুমি এসব কিছু করবে না। আমি তোমাকে মারতে চাই না। আসলে আপনি আমাকে কি বলতে চাচ্ছেন একটু বুঝিয়ে বলবেন? অনুরোধ করছেন, আদেশ করছেন, নাকি ভয় দেখাচ্ছেন? তুমি যা ভাববে, যেভাবে ইচ্ছে আমাকে শাস্তি দিতে পারো, শুধু আমার হয়ে থাকবে। তোমার মনের কোনো অংশ জায়গাও কাউকে দেয়া যাবে না, এমনকি তোমার বাবা মা, কেউ না। জ্বর এসেছে আপনার? তুমি সাথে থাকলে কিছু আসবে না, তবে চাইলে চেক করে দেখতে পারো। স্পৃহা সুন্দরের কপালে হাত রাখলো। তার কপাল যেন পুড়ে যাচ্ছে। এত তাপমাত্রা, অথচ সুন্দর কিচ্ছু বুঝতে দিল না। আপনার তো অনেক জ্বর এসেছে। এই সামান্যতে কিছু হবে না স্পর্শ, তুমি আমার পাশে বসে থাকো। সুন্দরের গত রাতের ভেজা শার্ট প্যান্ট শুকিয়ে গেছে, তবু স্পৃহা জোর করে তাকে চেঞ্জ করে আসতে বলল। নরম টি শার্ট আর ট্রাউজার সুন্দরকে দিয়ে বলল, ফ্রেশ হয়ে নেন, বাইরে যাওয়ার দরকার নেই আজ। তোমাকে না একদম বউ বউ লাগছে। স্পৃহার শরীর দিয়ে যেন গরম ভাব বের হচ্ছে। মাঝে মাঝে সুন্দর এমন এমন কথা বলে যা শুনে লজ্জায় পুরো লাল হয়ে যায় স্পৃহা। ওহে লজ্জাবতী, তোমাকে পুরো স্ট্রবেরির মতো লাগছে। টুপ করে খেয়ে ফেলি, প্রমিস একটু ব্যথা পাবে না। অন্য সময় হলে স্পৃহার এইসব কথা শুনে ভীষণ বিরক্ত লাগতো, কিন্তু আজ সে অনেক লজ্জা পাচ্ছে। হয়তো সুন্দরের অসুস্থতাই এর কারণ, নাকি সে সুন্দরকে ভালোবেসে ফেলেছে। স্পর্শ, হুম। তুমি তো আমার বউই। আপনার কত জ্বর এসেছে কোনো ধারণা আছে? এখনই গিয়ে ফ্রেশ হয়ে আসুন, নাস্তা করে ঔষধ খাবেন। আমার অনেক জ্বর এসেছে না? জি স্যার, এখন যান। একা একা ওয়াশরুমে যাব কি করে বলো? তুমি চলো আমার সাথে। আরো একবার ধাক্কা খেলো স্পৃহা। সুন্দর ইচ্ছে করে তাকে এমন পরিস্থিতিতে ফেলেছে। স্পৃহা চোখ নাক বুঝে সোজা দরজার দিকে পা বাড়ালেই সুন্দর শান্ত হুমকি ভেসে আসলো। খবরদার, এই ঘর থেকে এক পা বের হবে না। আমি ব্যতীত তোমাকে যেন কেউ না দেখে। আর খুব বাইরে যেতে ইচ্ছে করলে আমি যখন নিয়ে যাব তখন যাবে। আমাকে ছাড়া কারোর সাথে কথা বলবে না, সেটা আমার মা হলেও না। মনে থাকবে? স্পৃহা তার মাথা ওপর নিচ করে দাঁড়ালো, অর্থাৎ মনে থাকবে। সুন্দর ফ্রেশ হতে গেলে স্পৃহা সুন্দরের বিছানায় দুই পা উঁচু করে বসে পড়ল। নিজের দুই হাত তার চিবুকে রেখে বলল, এই লোকটার আসলেই মাথায় সমস্যা আছে। একে পাবনায় না রেখে এই বাড়িতে কিভাবে রেখে দিল বুঝি না। আর আমাকে ভাবে কি আমি কে, ওনার প্রাণ ভোমরা নাকি? হ্যাঁ, কারোর সাথে কথা বলা যাবে না। আমার বাবা মায়ের কথা না হয় বাদই দিলাম ভাই, একটা মানুষ এমন কিভাবে হয়? তার নিজের মার সাথে কথা বলতে গেলে অসুবিধা। আন্টি কি চুরি করে নেবেন আমাকে? বুঝি না। সুযোগ বুঝে আন্টিকে জানাতে হবে যে এই সুন্দরের মাথায় সমস্যা আছে। আমার মনে হয় বাড়ির কেউ বুঝতে পারছে না ব্যাপারটা। বিড়বিড় করে কি বলছো স্পর্শ? কার সঙ্গে? কিসি কি সাদ ভি নেহি মেরি কসম। হোয়াট দ্য হেক? ওসব হ্যাক দূরে রাখুন। ও সো ফাস্ট। দেন ক্যান আই কাম ইন মাই পার্সোনাল হেভেন? হেভেন আবার পার্সোনাল হয় নাকি? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম তুমি এখনো পিচ্ছি। বেশ অনেকক্ষণ খুনসুটির পর স্পৃহা আহ্লাদ করে বলল, আপনি একবারও আমাকে আপনাদের বাড়ি ঘুরিয়ে দেখাননি, আজ দেখাবেন। স্পৃহার এমন ঠোঁট ফোলানো আবদার শুনে সুন্দর রাজি। ঠিক আছে, কিন্তু কারোর সাথে কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। সুন্দরকে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিল স্পৃহা। তারপর দুজন রুম থেকে বেরোলো। সুন্দর স্পৃহাকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে হাঁটছে। মনে হচ্ছে যেন একটু ছাড়লেই সে ভ্যানিশ হয়ে যাবে। সুন্দরের ডুপ্লেক্স বাড়ির 2 তলায় উঠে তার বড় ব্যালকনিতে দাঁড়িয়েছিল তারা। এরই মধ্যে একটি গান ভেসে আসে স্পৃহার কানে। যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তামানি না। যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তামানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না।
এত সুন্দর গান যাচ্ছে কেন? আপনার বাসায় আপনি ছাড়াও কি কেউ গান গায়? আগে তো বলেননি। মুহূর্তে সুন্দরীর চোখ অসম্ভব লাল হয়ে গিয়েছে। স্পৃহার কথা যেন তার মাথায় ঢুকছে না। নিজের ঘাড়ে ডানে বামে হালকা করে কাত করে স্পৃহার চোখের দিকে তাকালো। সুন্দরের এমন দৃষ্টি স্পৃহার পূর্ব পরিচিত। তার তাকানো দেখে ভয় পেয়ে স্পৃহা সুন্দরের থেকে দূরে সরে গেল। সুন্দর নিজেও তার হাত আলগা করে দিয়ে সোজা লিহানের রুমের দিকে যেতে লাগলো। নিশ্চয়ই খারাপ কিছু হবে ভেবে স্পৃহা নিজেও সুন্দরের পেছন পেছন যেতে থাকে। সুন্দর সোজা লিহানের রুমের সামনে গিয়ে থামল। এদিকে লিহান এখনো গান গেয়ে চলেছে। যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে, সে হৃদয় ভাঙে তা মানি না। সুন্দর লিহানের হাত থেকে গিটারটা নিয়ে ফ্লোরে জোরে করে ছুঁড়ে মারল। ঠিক 3 টুকরো হয়ে লিহানের গিটার পড়ে রয়েছে। লিহান এক দৃষ্টিতে সুন্দরের দিকে তাকিয়ে রয়েছে। এরই মধ্যে স্পৃহার প্রবেশ ঘটায় স্পৃহা ও লিহানের চোখাচোখি হয়। স্পৃহা লিহানকে দেখতেই তাকে প্রশ্ন করে। আপনি এখানে? স্পৃহার করা প্রশ্ন শুনে রাগে সুন্দরের ঘাড়ের রগ ফুলে উঠেছে। চোখ অসম্ভব লাল, হাতে মুঠ করাই শিরা এমন ভাবে ফুলে উঠেছে যেন মনে হচ্ছে ছিঁড়ে যাবে। সেকেন্ডে স্পৃহার চোখের দিকে তাকায় সে। তুমি ওকে চিনো? সুন্দরের এমন হুঙ্কারে স্পৃহা ভয়ে কাঁপতে থাকলো। লিহানকে দেখে বেশ অবাক হয়ে সে এই প্রশ্নটি করে ফেলে। সুন্দর এখন কি করবে তা ভেবে ভয় পাচ্ছে স্পৃহা। কি হলো, কথা কানে যাচ্ছে না? তুমি ওকে চিনো? চিনি। লিহানের থেকে সরে গিয়ে সুন্দরী স্পৃহার সামনে গিয়ে দাঁড়ালো। তার 2টা হাত প্যান্টের পকেটে রেখে স্পৃহার চোখে শান্ত দৃষ্টি রেখে বলল, কিভাবে চিনো? 2 বছর আগে আমাদের স্কুলের কনসার্টে গিয়েছিলেন, সেখান থেকে চিনি। এই কথা শুনে লিহান চমকিত দৃষ্টিতে তার দিকে তাকায়। সুন্দরের মুখে কোনো ভাব এখনো ফুটে উঠছে না। দৃষ্টি এখনো শান্ত, নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, 2 বছর আগের চেহারা তুমি এখনো মনে রেখেছো? স্পৃহা আমতা আমতা করে কোনো উত্তর দিতে পারল না। এর উত্তরে কি হবে তা তার জানা নেই। তার জন্য অ্যাটলিস্ট কারো ক্ষতি করতে পারে না সে। স্পৃহার থেকে এমন উত্তর পেয়ে সুন্দরের চেহারা হঠাৎ বদলে যায়। সেই স্পৃহার হাতের কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে যায় নিজের রুমে। স্পৃহা চাইলেও চিৎকার করতে পারছে না, কারণ সুন্দর রেগে গেলে তাকে সাহায্য করার মতো কেউ থাকে না। আর যে সাহায্য করতে চাইবে সুন্দর তাকেও শেষ করে দেবে। এই কারণে স্পৃহা চুপচাপ হাতে ব্যথা সহ্য করে সুন্দরের সাথে যেতে লাগলো। সুন্দর তাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। ডিভানে পায়ের ওপর পা তুলে বসে স্পৃহাকে আদেশের স্বরে ডাকলো। স্পৃহা। চকিত চাহনি স্পৃহার। সুন্দর তাকে অন্য নামে ডাকছে, তার মানে সুন্দর নিজের মধ্যে নেই। ভয়ে স্পৃহার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কি করবে সে? চিৎকার করবে, কিন্তু কেউ তো শুনবে না তার চিৎকার। পালানোর তো কোনো উপায় নেই। সামান্য একজনকে চিনি বলেছি বলে এমন করবে? আমি তোমাকে এখন যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। আমি শুধু ওনাকে চিনি বলেছিলাম, তাই বলে আপনি এমন করবেন? একেবারে মনুষ্যত্ব নেই। আমি মূর্খ নই স্পৃহা। 2 বছর আগে একটা মানুষকে কিছু সময়ের জন্য দেখে তুমি তার চেহারা মনে রেখেছো, এটা সামান্য বিষয় মনে হচ্ছে? আমি তোমাকে যা যা বলবো তুমি তাই করবে কি না, হ্যাঁ অথবা না? তোমার উপরে আমার পরিবার আর তোমার পরিবার নির্ভর করছে। আমি কিন্তু সব শেষ করে দেবো স্পৃহা, করবে না? বলুন, আমি করছি। ওই আলমারির কাছে যাও। স্পৃহা রোবটের মতো উঠে আলমারির কাছে গেল। আলমারির কাছে দাঁড়িয়ে পেছন ঘুরে সুন্দরের দিকে তাকালো। সুন্দর তখন বলল, ড্রয়ারে দেখো বেল্ট রাখা আছে, নিয়ে আসো। স্পৃহা ড্রয়ার থেকে বেল্ট হাতে নিয়ে সুন্দরের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। কি করতে চাচ্ছে সুন্দর? আহা দেরি করো না, আসো আসো। ঠিক যেভাবে স্পৃহা আলমারির কাছে গিয়েছিল একইভাবে বেলটা হাতে নিয়ে সুন্দরের সামনে আসলো। সুন্দর স্পৃহার হাত থেকে বেলটা নিয়ে নিজের হাতের সাথে পেঁচিয়ে স্পৃহার চোখের দিকে 1 মিনিট তাকিয়ে থেকে তাকে প্রশ্ন করলো,
তুমি ওকে কিভাবে চিনো? বিশ্বাস করুন, আমি ওই কনসার্টের দিনেই ওনাকে প্রথম দেখেছিলাম। তার আগেও দেখিনি কখনো, তারপরেও দেখিনি। তোমার সাথে ওর কথা হয়েছিল? কিছুক্ষণ চুপ করে থেকে স্পৃহা জবাব দিল, না। তাহলে কি করে মনে থাকলো ওর কথা? এত আগে কারো চেহারা, তাও আবার মাত্র একবার দেখে তো মনে থাকার কথা না, সত্যি বলো। সুন্দর নিজের হাতে পেঁচিয়ে রাখা বেলটি ঘুরিয়ে ঘুরিয়ে স্পৃহার কথা শুনতে লাগলো। সুন্দরের মনে হচ্ছে স্পৃহা প্রত্যেকটা কথা যুক্তিহীনভাবে বলছে। তার রাগ দ্বিগুণ হারে বেড়ে চলেছে। হঠাৎ মনের মতো জবাব না পেয়ে সুন্দর তার হাতে থাকা বেল্ট দিয়ে স্পৃহাকে জোরে আঘাত করল। তার মানে লিহান তোমায় মনে রাখেনি? তোমার এত বড় সাহস হয় কিভাবে? বেল্টের আঘাতে স্পৃহা যতটুকু ব্যথা পেয়েছে তার চেয়ে দ্বিগুণ ব্যথা পেল ছিটকে পড়ে টেবিলের কোনায় নিজের মাথা লাগায়। সুন্দর স্পৃহাকে তুলে আবার প্রশ্ন করল, তোমাকে লিহান দেখেছিল? সত্যি বলো, ওর চোখ দুটো এখনই গেলে দিব তাকালে। না, তাকাইনি। সুন্দর আবার স্পৃহাকে প্রশ্ন করল, তার মানে তুমি ওকে দেখেছিলে? নিজের রাগ সে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সজোরে থাপ্পড় মারল স্পৃহাকে। চোটের কোনা দিয়ে রক্ত পড়ছে, তবুও সুন্দরের মন গলছে না। স্পৃহার নিজের চাপা কান্নাকে নিয়ন্ত্রণ করতে না পেরে এক পর্যায়ে শব্দ করে কাঁদতে লাগলো। সুন্দর স্পৃহার এমন কান্না সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে যায়। সুন্দরের জ্বরের মাত্রা এখনো কমেনি, তার উপর স্পৃহার সাথে এমন আচরণ করল। তবুও তার রাগ কিছুতেই কমছে না। কিন্তু অপরদিকে স্পৃহার এমন কান্না দেখে নিজের বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। কি করে আবার নিজেকে শাস্তি দিবে সে ভাবতে লাগলো। সুন্দর রুম থেকে বেরিয়ে আসার পরও স্পৃহা একটানা কান্না করেই চলেছে। কনসার্টে লিহানকে প্রথম দেখে তার ভালো লেগেছিল, এ কথা সে সুন্দরকে কিভাবে জানাবে? সুন্দর তাকে প্রাণে না মারলেও লিহানকে পুরো শেষ করে দিবে তা স্পৃহা খুব ভালো মতোই জানে। স্পৃহার স্কুলের সকল বন্ধুরা জানে যে সে প্রথম দেখে লিহানকে পছন্দ করেছিল। এমনকি নিজে আগ বাড়িয়ে লিহানের সাথে কথাও বলতে গিয়েছিল। এসব খবর যদি সুন্দর পায় কোনোভাবে। আর ঠিক 16 দিন পরে স্পৃহার 18 বছর পূর্ণ হবে। সুন্দর কিছুতেই স্পৃহাকে তার নাগালের বাইরে রাখতে চাচ্ছে না, তাই সে ঠিক করে আজ থেকে স্পৃহা তার বাড়িতেই থাকবে। সুন্দর আবার তার রুমে ফিরে যায়। স্পর্শ এখনো কান্না করেই চলেছে, ঠোঁটের কোণায় রক্ত জমাট বেঁধে রয়েছে। সুন্দরের বুকের ভেতরটা কেমন খালি খালি লাগতে লাগলো। স্পৃহার মুখোমুখি সুন্দর বসে শীতল কণ্ঠে বলল, আজ থেকে তুমি এখানে থাকছো? ভেজা চোখ নিয়ে সুন্দরের দিকে তাকিয়ে ভেজা গলায় স্পৃহা বলল, মানে কি? আপনি যে বলেছিলেন আমার যতদিন না 18 বছর হবে ততদিন আপনি আমায় ছোবেন না, স্বামীর অধিকার আদায় করবেন না। স্পর্শ আমি তোমার কাছে অধিকার আদায় করার জন্য থাকতে বলিনি। তোমাকে আমি আমার থেকে 1 সেকেন্ডের জন্য দূর হতে দিতে পারবো না। যখন বলেছি এখানে থাকবে মানে এখানেই তোমাকে থাকতে হবে, আমার কাছে, আমার সাথে। আমি আর একটা কথাও শুনতে চাই না। বাবা মা। স্পর্শ, তোমাকে আরও একবার বলছি, আমি এটা পছন্দ করি না যে তুমি অন্য কাউকে নিয়ে কনসার্ন থাকো। স্পৃহা নিশ্চুপ। সুন্দর একবার যা সিদ্ধান্ত নেয় তা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সুন্দর স্পৃহার কাছে আরেকটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, অনেক ব্যথা পেয়েছো? আমার মাথা কাজ করছিল না তখন তুমি অন্য কারো কথা মনে রেখেছো? মানে তোমার মনের মধ্যে অন্য কেউ ছিল? আমি সানজিল সুন্দর ছাড়াও তোমার মনে কেউ ছিল? তোমার মনে যে ছিল আমি তোর অস্তিত্বই রাখবো না। আপনি আমার কথা শুনুন, কেউ ছিল না আমার মনে, শুধু এমনি চেনা পরিচিত লেগেছিল। আপনার পেছনে দাঁড়িয়ে থেকে আমি ভেবেছিলাম কোথায় যেন দেখেছি, তখন মনে পড়েছিল, এর বেশি কিছু না। আর ইউ শিওর স্পর্শ? হ্যাঁ বলতে চাইলেও তার গলায় হ্যাঁ শব্দটি এসে আটকে ছিল। সুন্দরের এই প্রশ্নটা সন্দেহজনক মনে হচ্ছে। অনেক সময় আমরা সত্যি জেনেও এ ধরনের প্রশ্ন করে থাকি, যে অপর পাশের মানুষটি সত্য বলছে না মিথ্যা বলছে তা যাচাই করার জন্য। স্পৃহা এখন কি উত্তর দেবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। নিজেকে কিছুক্ষণের জন্য বুঝিয়ে বলল, শিওর। ওকে, আই এম সরি। তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দিতে পারো। আর একটা কথা, কাউকে চেনা পরিচিত লাগলেও তুমি কারো কথা ভাববে না, মনে আনবে না।
তোমার মনের কোনো জায়গায় যেন কেউ না থাকে আমি ছাড়া। মনে থাকবে? জি। এখন বলো, আমাকে শাস্তি দিতে চাও? আপনাকে শাস্তি দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনি সব শাস্তির ঊর্ধ্বে। তোমার কাছে আমাকে শাস্তি লাগে? তা কখন বললাম? আমি সকল শাস্তির ঊর্ধ্বে বলতে কি বোঝাই স্পর্শ? তুমি কি আমার সাথে সুখে নেই? আমি কি তোমায় ভালোবাসি না? আমি কি একটু ঘুমোতে পারি? না। এখন কি আপনি আমার ঘুমটা নিয়ন্ত্রণ করতে চান? আমি মানুষ, অথচ আমার প্রাণ যেন আপনার মধ্যে। আপনার যেমন ইচ্ছে তেমন ভাবেই চলতে হচ্ছে আমাকে। নিজের ইচ্ছা বলতে কিচ্ছু নেই। কথা বাড়িও না। যতক্ষণ আমি তোমার সাথে থাকবো ততক্ষণ তুমি অন্য কিছু করবে না, ঘুমানোও যাবে না। আর এই ঘরের বাইরে যেন তোমার পা দিতে না দেখি। মাথায় ভালো করে গেঁথে রেখে দাও, যেমন অন্য বিষয় মনে রেখেছিলে। সুন্দরের খোঁচা দেওয়ার কথাটা ঠিকই বুঝতে পারলো স্পৃহা, কিন্তু এ বিষয় নিয়ে কথা বলে সুন্দর আবার হিংস্রতর রূপ ধারণ করতে পারে, তাই কথাটা এড়িয়ে চুপ রইল সে। সুন্দর কিছুক্ষণ থেমে আবার বলল, আমি তোমাকে বাইরে থেকে তালা মেরে দিয়ে যাব, তখন এখানে ঘুমিও, আর দুপুরে এসে একসাথে খাবো। কথার যেন কোনো এলোমেলো না হয়। এখানে সমস্যা হলে? বাইরে গার্ড আছে, কোনোভাবে যেন পালিয়ে না যাও, তার জন্য এই ব্যবস্থা করা। তোমার কোনো অসুবিধা হবে না। আমি আমার নিজের সমস্যার কথা বলছি আর আপনি পালিয়ে যাওয়া নিয়ে ভাবছেন? কেন যে ভাবি বুঝবে না? কেন? ভয় হয় আমার। সব কথা রাখো, তোমার সাথে আমি আরও 1 ঘন্টা আছি। আসলে তোমাকে ছাড়া আমার বাইরে থাকতে মন চাচ্ছে না। বলতে বলতে সুন্দরের কাছে একটি কল আসে। কল রিসিভ করে কানে নিতেই চিৎকার করে বলল, আমি আসছি। স্পৃহাকে আর একটিও কথা না বলে বাইরে থেকে রুমের দরজা তালা দিয়ে চলে যায় সুন্দর। এদিকে সুন্দরের হঠাৎ এমন রাগ দেখে স্পৃহার ভীষণ ভয় হচ্ছে। সুন্দর যদি কোনোভাবে তার পুরনো বন্ধুদের থেকে লিহানের খোঁজ পেয়ে যায়। স্পৃহার বন্ধুরা সেদিন তাকে নিয়ে অনেক মজা করেছিল। তার প্রথম ভালোবাসা লিহান, জীবনে প্রথম তার কারো কোনো ছেলেকে ভালো লেগেছে। অবশেষে কাউকে ভালোবাসতে পেরেছে, এই টাইপের কথা বলে সবাই তো তাকে বলতে থাকে। লিহানের প্রতি ক্রাশ খাওয়ার ব্যাপারটি সবাই জানতো। সুন্দর জেনে গেলে কি হবে ভেবে শরীর শিউরে উঠছে স্পৃহার। সুন্দর ঠিক মতো গাড়ি ড্রাইভ করতে পারছে না, ভীষণভাবে তার হাত কাঁপছে। তখন তার কাছে যে কলটি এসেছিল সেই কলটিতে তাকে তার স্পর্শের কথা বলা হয়েছিল। সুন্দরের সবকিছু কেমন ঘোর ঘোর লাগছে। তার স্পর্শের নাম কেউ মুখে নিয়েছে, এমন দুঃসাহস দেখিয়েছে যে সুন্দর তাকে শেষ করে দিবে, যতই সে তার কাছের মানুষ হোক না কেন। সুন্দর বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে, কোনো সিগন্যাল যেন তার চোখে পড়ছে না। টানা 45 মিনিট ড্রাইভিং করে এরপর সে তার গন্তব্যে পৌঁছায়। বাইরে থেকে হুঙ্কার দিতে দিতে যায় সকল গার্ডদের উপেক্ষা করে। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে সামনে পেয়ে তাই কলার চেপে চিৎকার দিয়ে বলে, আমার স্পর্শের নাম মুখে নিলে কি করে? তবে কি বল, না হলে আমি তোকে মেরে ফেলতে পারি। আশিক। সুন্দর আর 1 সেকেন্ড অপেক্ষা না করে হাত মুঠো করে আশিকের নাক বরাবর খুশি দিল। আশিকের নাক দিয়ে রক্ত পড়ছে। সুন্দর ওয়ার্নিং দিয়ে বলল, তোকে শেষবারের মতো বলছি, আমার স্পর্শকে নিয়ে কোনো ধরনের কথা আমি শুনতে চাই না। সুন্দর, তুই এমন করলে আমি তোকে সত্যিটা বলবো কিভাবে? আশিকের গার্ড 2 জন বরফ নিয়ে তার নাকে দিতে গেলে আশিক তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে এবং বরফ নিয়ে নিজেই নিজের নাকে দিয়ে সুন্দরকে বলে, সুন্দর, আমি আবার বলছি, একটু বুঝ। তুই এমন করলে আমি তোকে সত্যিটা জানাবো কেমন করে। তোর ভাই লিহান গত 2 দিন আগে আমার কাছে এসেছিল। প্রথম দিন যখন সে আমার কাছে আসে তখন আমি ভেবেছিলাম তার সমস্যা সমাধান করব। কিন্তু ওই দিন অবশেষে আমি যখন তার ভাইয়ের নাম জিজ্ঞেস করেছিলাম তখন সে বলেছিল সানজিল চৌধুরী সুন্দর। আর আমি জানতাম তোর একটি ভাই রয়েছে, শুধু আমি ওকে চিনতাম না। কিন্তু পরে আমি খোঁজ নিয়ে শিওর হই যে ও তোরই ভাই। আর ওকে কে নিয়ে এসেছিল জানিস? আমাদের ফ্রেন্ড আনিসার ছোট ভাই আরিয়ান। তুই আমাকে যা খুশি বলবি আর আমি বিশ্বাস করে নিব। তোর সাথে শেষ কলেজে দেখা হয়েছে আমার, আমি তোর কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। আর আমার ছোট ভাই তোকে চিনবে এটাও মানতে হবে। বাই দ্য ওয়ে আশিক, তোর এটা জানার কথা, আমি মেয়েদের পছন্দ করি না। আমার লাইফে একটাই মেয়ে আছে যে আমার সব। তবে লিহানের বন্ধু আরিয়ানকে আমি চিনি, আর ওই মেয়েকে। লিহান, আরিয়ান, তুই বা ওই মেয়ের মধ্যে আমার স্পর্শকে কেন টানছিস?
আমার সাথে মজা করিস না। সেসব রাখ, তুই আমার বন্ধু, সেজন্য আমি তোকে সব জানাতে চাই। জীবনে আমি আজ যে ভালো অবস্থানে আছি তার পিছনে সবথেকে বড় অবদান তোর। তুই আমার সত্যিকারের বন্ধু, আর একজন বন্ধু তার বন্ধুর বিপদে পাশে দাঁড়াবে, তাই না? ঠিক আছে, বল। তোকে খুব জরুরি কথা বলার ছিল তোর বউকে নিয়ে, তাই এভাবে ডাকতে হলো। তোর ভাই তোর বউকে ভালোবাসে। সুন্দরের চোয়াল শক্ত হয়ে গেল, রাগের শরীর অবশ হয়ে এসেছে। ঘাড় হালকা কাত করে আশিকের দিকে তাকিয়ে বলল। অ্যানি এভিডেন্স? আশিক তার হাতের ফোনটা থেকে একটি ফুটেজ বের করে সুন্দরের হাতে দিল, যেখানে দেখা যাচ্ছে লিহান তার প্রথম ভালোবাসা নিয়ে কথা বলছে। সুন্দর খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখে সেখান থেকে চলে গেল। লিহান যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, কিন্তু স্পৃহা যে তাকে মিথ্যে কথা বলল এর শাস্তি। সুন্দর ঠিক যেভাবে এসেছে তেমনি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আবার ফিরে যাচ্ছে। তার মাথা পুরো ব্লাঙ্ক। কি করবে বা কি করা উচিত নিজেও বুঝতে পারছে না। সুন্দর বাসায় ফিরে তালা খুলে স্পৃহার ঘরে গেল। স্পৃহা ঘুমিয়ে রয়েছে। এই অবস্থাতেই তাকে এক ঝটকা মেরে হাতের বাহু ধরে টেনে তুলল সুন্দর। থতমত খেয়ে স্পৃহা সুন্দরের দিকে তাকায়। ভীষণ ভয় পেয়েছে সে। কান্নার ফলে চোখ দুটো ফুলে আছে। ঘুম ঝরানো কণ্ঠে সুন্দরকে বলল, কি হয়েছে, এভাবে ডাকলেন কেন? লিহানের সাথে কথা বলেছিলি, এটা আমাকে আগে বলিসনি কেন? ঠিক যা ভেবেছিল স্পৃহা তাই হলো। সুন্দর নিশ্চয়ই লিহানের সম্পর্কে খোঁজ খবর নিয়ে এসেছে। এখন সে কি করবে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সুন্দর আবার হুঙ্কার দিয়ে উঠল। অ্যান্সার মি। স্পৃহা এখনো নিশ্চুপ। সে যত কথা বাড়াবে তার কথার মধ্যে নিজেই পেঁচিয়ে যাবে। স্পৃহার থেকে কোনো উত্তর না পেয়ে সুন্দর তার স্টোর রুম থেকে একটি মোটা দড়ি নিয়ে আসত। স্পৃহার হাত দুটো একসাথে জড়ো করে শক্ত করে বেঁধে দিল। এখানে বসা অবস্থায় তার পা দুটো একসাথে জোর করে বেঁধে দিল এবং মুখটাও শক্ত টেপ দিয়ে আটকে দিল। সব যেন স্পৃহার কাছে দুঃস্বপ্ন লাগছে। সুন্দর এত তাড়াতাড়ি সবকিছু করলো যে সে বাধা দেওয়ার সময় পেল না। তাছাড়া বাধা দিবে কি করে, সে সুযোগ যে নেই তার কাছে। সুন্দরের সুঠাম দেহ আর তার কাছে স্পৃহার এই ছোট্ট শরীর। 6 ফিট উচ্চতার একজন ছেলের জিম করা ফিট বডি আর কোথায় 5 ফুট 3 ইঞ্চের এক ছোট্ট শরীর। স্পৃহার গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে। সে বেশ ছোটাছুটি করার চেষ্টা করছে। এক পর্যায়ে সুন্দরী স্পৃহার মুখ থেকে টেপ সরিয়ে বলল, কি চাই? স্পৃহা আগে পরের কোনো কিছু না ভেবে বলল, মাফ করে দেন, ভুল হয়েছে। ভুল করলে শাস্তি পেতে হবে, না হলে পরবর্তীতে আবার হতে পারে। হবে না, কথা দিচ্ছি। আরো কিছু বলবে? ক্ষুধা লেগেছে। সুন্দর 1 সেকেন্ড অপেক্ষা না করে নিজের ঠোঁট মিশিয়ে দিল স্পৃহার ঠোঁটে। 1 মিনিট পর নিজেই ছেড়ে দিয়ে বলল, পেট ভরেছে নাকি আরো খাবে? স্পৃহা কোনো উত্তর দিল না। সুন্দর আবার তার মুখে টেপ লাগিয়ে দিয়ে ড্রয়ার থেকে একটি ব্লেড নিয়ে এলো। স্পৃহা বড় বড় করে তাকিয়ে রয়েছে। তার মধ্যে ভীষণ আতঙ্ক কাজ করছে। এই পাগলের ওপর কোনো ভরসা নেই। সুন্দর খুব আলতো করে স্পৃহার হাতের বাঁধন খুলে তার বাঁ হাত ধরল। তার হাত নিজের হাতের ওপরে রেখে হাতের তালুতে সুন্দর করে মেহেদি দেওয়ার মতো করে লিখতে থাকে, সুন্দর স্পৃহা। স্পৃহা ব্যথায় ছটফট করছে। প্রত্যেকটা অ্যালফাবেট লেখার সময় তার হাতে যতটা রক্ত বের হচ্ছে, সুন্দর হাসি মুখে সে রক্ত মুছিয়ে আবার লিখতে থাকছে। এক পর্যায়ে স্পৃহা তার জ্ঞান হারায়। সুন্দর যখন বুঝতে পারলো স্পৃহা জ্ঞান হারিয়েছে, সে একটুও অপেক্ষা না করে আবার স্পৃহার জ্ঞান ফিরিয়ে বলল, হাতের দিকে তাকিয়ে থাকো, ব্যথা সহ্য করো। ঠিক এমন ব্যথা আমার বুকে লেগেছে। সুন্দরে কথা বলতে বলতে ব্লেড দিয়ে তার বুকে বেশ গর্ত করে ঢুকিয়ে টান দিল। এদিকে তার বুক থেকেও রক্ত পড়ছে, অন্যদিকে স্পৃহার হাতে দিয়েও রক্ত পড়ছে। এজন্য লাল রক্তের খেলা, রঙের নয়। ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল স্পৃহা। মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারছে না। অসহায়ের মতো সুন্দরের দিকে চোখের দিকে তাকিয়ে বোঝাতে চাইল, দয়া করুন আমাকে, ছেড়ে দিন প্লিজ। লিহান আজ ভীষণ খুশি। তার ভালোবাসা তার কথা মনে রেখেছে, এটা ভেবেই আনন্দে আত্মহারা সে।
তার মানে নিশ্চয়ই স্পৃহার মনে তার জন্য কোনো অনুভূতি রয়েছে। 2 বছর আগে কাউকে সামান্য দেখে তো মনে রাখার কথা না। এদিকে লিহান পরিকল্পনা করতে থাকলো কিভাবে সেই স্পৃহাকে এর মধ্যে থেকে বের করবে। তারা সুখের সংসার করবে, সেখানে তাদের ছেলে মেয়ে থাকবে, নাতি নাতনি হবে। বেশ গম্ভীর চিন্তায় সে মগ্ন। সুন্দর এবার স্পৃহার থেকে তাকিয়ে শান্ত স্বরে বলে, তোমার হাতে এটা কেন লিখেছি জানো? স্পৃহা তার মাথা দুদিকে নাড়ল, অর্থাৎ সে জানে না। সুন্দর তখন বলল, স্পৃহা মানে ইচ্ছা, সুন্দর স্পৃহা মানে সুন্দর ইচ্ছা। তুমি বলো, আমার নাম কি ইচ্ছা ছাড়া সম্পন্ন হবে? তাই আমি সুন্দর স্পৃহা লিখে দিলাম। ভালো হয়েছে না? মাথা উপর নিচ নাড়িয়ে স্পৃহা তাকে হ্যাঁ বোঝালো। সুন্দর আবার বলতে লাগলো, তোমার ডান হাতে কেন লিখিনি জানো? স্পৃহা মাথা দুদিকে নাড়িয়ে না বলল। সুন্দর আহ্লাদ করে বলল, কারণ ডান হাতে তুমি আমাকে খাইয়ে দেবে, আর বাঁ হাতে আমার নাম সারা জীবনের জন্য লিখে দিলাম। সুন্দর এবার পাগলের মতো হাসতে থাকলো। কিছুক্ষণ পর স্পৃহার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, লিহানকে বাঁচাতে চেয়েছিলে, তাই না? তুমি তো আমার প্রিয় স্পর্শ। তোমাকে এত কষ্ট পেতে হলে ওর এখন কি হবে তা তোমার কল্পনাতীত। লিহানের রুমের দরজা বেশ ভদ্র ভঙ্গিতে খুলে সুন্দর ভেতরে গেল। বেশ সুন্দর করে লিহানকে জিজ্ঞেস করলো, তুই কি স্পৃহাকে পছন্দ করিস? সুন্দরের প্রশ্নের ধরন লিহানের কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। সোজা ভাবে সে উত্তর দিল, না, তোমার বুকে আমি কেন পছন্দ করব? তাছাড়া আমার সব মেয়েদেরই যে ভালো লাগে তা না। তুই একদম শিওর হয়ে বলছিস? সুন্দর লিহানের কাঁধে হাত রেখে বলল, দেখ, তুই আমার ছোট ভাই, তোর জন্য আমি সব কিছু করতে পারি। তুই যদি স্পৃহাকে থেকে আমার চেয়ে বেশি ভালোবাসিস, তাহলে আমি নীরবে তোদের মাঝখান থেকে চলে যাব। ভালোবাসার জিনিস জোর করে আটকে রাখতে নেই। তুই আমাকে তোর মনের কথা জানাতে পারিস। সুন্দর তো এমন নরম ব্যবহারের মানুষ না। লিহানের বিষয়টা সুবিধাজনক লাগছে না। পূর্বে যা বলেছিল সেই কথাটি পুনরায় বলল। স্পৃহার প্রতি তার কোনো অনুভূতি নেই। সুন্দরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আমাকে এ ধরনের কোনো কথা বললো না। আচ্ছা। বলে সুন্দর বেরিয়ে যেতে গেলেও আবার ফিরে এসে লিহানের কাঁধে হাত রেখে বলল, আশিক আমার বন্ধু। লিহান বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সুন্দরের দিকে। নিজের অস্বাভাবিক ব্যবহার প্রকাশ করেও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, আশিক কে? সুন্দর আবারও বলল, বললাম আমার বন্ধু হয়, কলেজের একসাথে পড়াশোনা করেছি। তো তুমি তার কথা আমাকে বলছো কেন? ভাব কেন বলছি, টাইম দিলাম। লিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া, কি বলতে চাইছো তুমি? আমি তোর কোনো খারাপ চাইবো না আশিক। আমাকে আজ একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে, সেখানে তুই তোর ভালোবাসার কথা জানিয়ে স্পষ্ট করে বলেছিলি স্পৃহা তোর প্রথম এবং শেষ ভালোবাসা। আমি চাই না তোদের পথের কাটা হয়ে থাকতে। স্পৃহা নিজেও আমাকে ভালোবাসে না। কিছুক্ষণ আগেও আমার খুব রাগ হয়েছিল তোর উপর, কিন্তু যখন আমি স্পৃহার উপর নিজের রাগ দেখালাম, তার কিছুক্ষণ পরে আমি অনুভব করি সে আমাকে নয় বরং তোকে পছন্দ করে। তাই আমি নিজে এখান থেকে সরে এসেছি। হাতে ব্যথা, স্পৃহার শরীরে জ্বর চড়ে এসেছে। তাছাড়া এখন দুপুর পেরিয়ে বিকেল হয়ে গিয়েছে, অথচ তার পেটে কিছুই পড়েনি। বন্ধ ঘরে পানির জন্য অপেক্ষায় রইল স্পৃহা। কিছুক্ষণ পরে সুন্দর আর লিহান রুমে প্রবেশ করে। সুন্দরকে হালকা করে চোখ খুলে দেখে ফিসফিসিয়ে বলে, পানি। স্পৃহার এমন বিধ্বস্ত অবস্থায় দেখে লিহান তার কাছে যায়। সুন্দরের দিকে তাকিয়ে বলে, ভাইয়া কি হয়েছে ওর? তখন লিহানের চোখ পড়ে স্পৃহার হাতের কাটা লেখার উপর। সুন্দরের দিকে তাকিয়ে বলে, এসব কি? তারপরে হাত ধরে দেখতে যাবে তখনই সুন্দর বলে, এগুলো নিয়ে পরে ভাবা যাবে, তুই আগে পানি নিয়ে আয়। স্পৃহার যে পানি পিপাসা লেগেছে তা মনে পড়তেই লিহান দৌড়ে যায় পানি আনতে। পানি নিয়ে ফেরত আসতেই লিহান দেখে সুন্দর স্পৃহাকে পানি দিয়েছে। লিহানকে আসতে দেখে সুন্দর লিহানের দিকে তাকিয়ে বলে, আমার ঘরেই বোতলে পানি রাখা ছিল,
তাই ভাবলাম তোর আসতে দেরি হচ্ছে, আমি বরং দেই। ভালো করেছে। ও তো মনে হয় কিছুই খায়নি, এখন একটু খাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা আমি ব্যবস্থা করছি, তুই এসব ভাবিস না। এখন তুই আমাকে বল, তোর আর স্পৃহার তো সব ঠিকঠাক হয়ে গেল, পরবর্তী প্ল্যান কি? বিয়ে। অনেকক্ষণ ধরে দুই ভাই নিজেদের সুখ দুঃখ নিয়ে আলাপ আলোচনা করলো। সুন্দর যে ধরনের সাইকো এখন এমন স্বাভাবিক হয়েছে তা ভাবতেই লিহানের ভালো লাগছে। সুন্দর ছোট ভাইয়ের কথা ভেবে এবং সবকিছু বুঝে নিজেই পিছিয়ে এসেছে, এটা অনেক বড় ব্যাপার। হঠাৎই সুন্দর সিরিয়া। সকালে স্পৃহা ঘুম থেকে উঠে দেখে সুন্দর তার রুমে। আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে? নিজের আলমারি খুলতে খুলতে সুন্দর বলে, ও উঠে গিয়েছেন, আসলে কাজ ছিল তো তাই এসেছিলাম। কিন্তু আমি তো রুম লক করে ঘুমিয়েছিলাম, আপনি ঢুকলেন কি করে ভেতরে? বলে যাবেন না, এটি আমার রুম এবং এই রুমের চাবি আমার কাছে আছে। স্পৃহা আর কোনো কথা বাড়ায় না। সুন্দরের মতো একটা পাগলের থেকে মুক্তি পেয়েছে, এই অনেক বড় ব্যাপার। তাকে এখন ফ্রেশ হতে হবে, তাই সে নীরবে চলে যায় ওয়াশরুমে। হাত মুখ ধুয়ে ওয়াশরুমের দরজায় উঁকি দিয়ে সুন্দরকে বলে, আমাকে একটি নতুন ব্রাশ দিতে পারবেন? সুন্দর একটি নতুন ব্রাশ বের করে স্পৃহার হাতে দেয়, সাথে স্পৃহাকে বলে, আমার ব্রাশটাও দেন। উত্তর স্পৃহা জানায়, আপনার ব্রাশ আমি চিনতে পারছি না, কোনটি? সুন্দর তাকে বলে, আপনার হাতে যে রকম ব্রাশ ঠিক একই রকম দেখতে আরেকটি ব্রাশ আছে, দেখুন, ওটা আমাকে দেন। সুন্দরকে ব্রাশ দিয়ে স্পৃহা আবার ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। ব্রাশে পেস্ট লাগিয়ে মুখে দিয়ে আয়নায় তাকে নিজের উস্কো খুস্কো চুল দেখতে থাকে। হঠাৎ তার চোখ যায় নিজের গলায়। গলার এক জায়গায় প্রায় কালচে লাল রং ধারণ করেছে। ডান হাতে ব্রাশ ধরে বাঁ হাত দিয়ে গলায় হাত বোলাতে থাকে স্পৃহা। চিন্তিত হয়ে ওড়নাটা গলা থেকে সরিয়ে দিতেই দেখে গলার ঠিক একটু নিচের অংশে প্রায় আরও 5 থেকে 6 জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। তাড়াতাড়ি মুখ ধুয়ে রুমে চলে আসে সে। সুন্দর রুম থেকে চলে গিয়েছে। স্পৃহা রুমের দরজা বন্ধ করে বিছানায় বসে ভাবতে থাকে, এলোমেলো শোয়ার জন্য কি রক্ত জমাট বাঁধবে, নাকি কিছু প্রেশার পড়েছে। হঠাৎ এমন হলো কেন? পরবর্তীতে কোনো একজন ডাক্তারকে দেখাবে ভেবে স্পৃহা তার ছবি তুলে রাখতে চায়, কিন্তু ফোন তো সে মাথায় কাছে নিয়ে ঘুমিয়েছিল। এখন আশেপাশে খুঁজেও ফোন পাচ্ছে না। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বিছানার নিচে তার ফোনটি পায়। মনে হয় রাতে ঘুমের ঘরে হাত লেগে পড়ে গিয়েছিল। যদিও এমনটা আগে কখনো হয়নি, তবু স্পৃহা ওসব না ভেবে ফোন ওপেন করতে লাগলো। কিন্তু বারবার তার পাসওয়ার্ড ভুল শো করছে। অনেকদিন হয়ে গিয়েছে সে পাসওয়ার্ড চেঞ্জ করেছে, প্রায় 1 সপ্তাহের মতো। সেই পাসওয়ার্ড দিয়েই ফোনের লক খুলছে সে এতদিন, কিন্তু আজ কেন খুলছে না? ভুলে যাওয়ার তো কথা না। বেশ কয়েকবার চেষ্টা করার পরেও স্পৃহা তার ফোনের লক খুলতে পারল না। এদিকে স্পৃহার 18 বছর হতে আর 8 দিন বাকি। বাড়িতে বিয়ের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে। সবার মনে অনেক আনন্দ, শুধু সুন্দরের বাবা মা ছাড়া। সুন্দর সব দায়িত্ব নিজে পালন করছে, যদিও তাই স্পৃহার ইচ্ছা মতোই। সে চেয়েছিল তার বিয়েতে বেশ বড় সড়ো অনুষ্ঠান হবে। বিয়েতে কারা কারা আসবে তার লিস্ট সুন্দর নিজেই বানালো। আত্মীয়দের পাশাপাশি স্পৃহার পুরনো সকল বন্ধুদেরকে দাওয়াত দিল। তাছাড়াও লিহানের বন্ধু আরিয়ান, আরিয়ানের বোন আনিসা ও সুন্দরের বন্ধু আশিককেও দাওয়াত দিতে বাদ দিল না সুন্দর। বাড়িতে একটু পরেই লোকজন আসবে সাজানোর জন্য। সুন্দর খুব হাসি মুখে সবকিছু কন্ট্রোল করছে। বাড়ি সাজানোর কাজে যারা রয়েছে তারা একে একে আসতে শুরু করেছে। স্পৃহা তা উপর থেকেই দেখতে পেয়েছিল, তাই সে রুম থেকে বেরিয়ে আসে। তারপর সুন্দরকে দেখে এগিয়ে গিয়ে বলে, আমার ফোনে একটু প্রবলেম হয়েছে, লক খুলতে পারছি না, আপনি কি একটু সারিয়ে এনে দিতে পারবেন? কিন্তু ম্যাডাম, আপনার উডবি হাজবেন্ডকে না বলে আমাকে বলছেন কেন? হাজবেন্ডের বড় ভাই আমারও ভাই, আর ভাইকে তো ভাই বলাই যায়। খুব খুশি তাই না? স্পৃহা কোনো জবাব দিল না। সুন্দর আবার বলল, এ কি ম্যাডাম, গলায় কিস দিয়েছে কে? বিয়ের আগে এসব কিন্তু ঠিক না। সুন্দরের এই কথায় স্পৃহা বেশ অপ্রস্তুত হয়ে গেল। নিজের ওড়নাটা বেশ মোটা করে ভাঁজ করে গলার সাথে পেঁচিয়ে নিল। এখানে দাঁড়িয়ে নিজের ওড়না খুলে সে ঠিক করার সময় বাড়ি সাজানোর কাজে আসা এক লোক তার দিকে তাকিয়ে থাকে। স্পৃহা এ দৃষ্টি দেখে বিব্রত বোধ করে। সুন্দরকে জানায়, আমি কিছুক্ষণ পর আসছি, একটু রেস্ট করি রুমে গিয়ে। সুন্দর যেন তার কথা কিছু শুনতে পায়নি।
এমন একটা ভাব করে লোকেদের কাজ দেখিয়ে দেয়। স্পৃহা সোজা তার রুমে চলে যায়, দরজা লক করে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ নিচে শোরগোল শোনা গেলে সে দরজার কাছে আসতেই দেখে তা বাইরে থেকে লক করা। অনেক চেঁচিয়ে কোনো লাভ হয় না, কারণ ভেতরের আওয়াজ বাইরে যেতে পারে না রুম সাউন্ড প্রুফ হওয়াতে। ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকতে থাকে সবাইকে, কিন্তু কারো কোনো সাড়া পায় না। দিকে তার ফোনটিও অন করতে পারছে না সে। দুপুরের দিকে সুন্দর রুমে দরজা খুলে ভেতরে আসে টিটকারির সুরে বলে, কাজ থেকে বাঁচার জন্য রুমে এসে বসে আছেন তাই না? নিচে এদিকে এত কাহিনী হয়ে গেল আর আপনি এখানেই চুপচাপ বসে আছেন। শুনুন, আন্দাজে কথা বলবেন না। আমি শখ করে এখানে বসেছিলাম না, আমাকে কেউ বাইরে থেকে আটকে গিয়েছিল। আপনি না চাইলে তো কেউ এমনি এমনি আর আটকে দিয়ে যাবে না, তাই না? আমি তর্ক করতে চাচ্ছি না। কি হয়েছিল নিচে? তখন অনেক শোরগোল শোনা গিয়েছিল। বাড়ি সাজানোর কাজে যারা এসেছিল তাদের মধ্যে একজনের চোখে ওপর থেকে লাইটের তারে ছিঁড়ে যাওয়া অংশ পড়ে। ইয়া আল্লাহ, কি বলছেন? হ্যাঁ, চোখ তো শিওর নষ্ট। যেভাবে শক লেগেছে, বাঁচে নাকি কে জানে। এইসব রাখেন, যে কারণে এসেছিলাম। খেতে চলুন। আপনি আমাকে আপনি করে বলা শুরু করেছেন কেন? সম্মান প্রদর্শন মাত্র লক্ষ্য করলেন? জি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন খেতে আসুন, আমি আসি। এই বলে সুন্দর চলে গেল। এমন একটা দুর্ঘটনার কথা শুনে স্পৃহার খেতে ইচ্ছে করছে না, তবুও সকলের কথা ভেবে সে খেতে গেল। লিহানের খুশি আজ দেখে কে? তার বিয়ের আয়োজন চলছে তার বাড়িতে, তাও আবার তার ভালোবাসার মানুষের সাথে। এখনো কাউকে এ খবরটা দেওয়া হয়নি, তবে আজ সে তার বেস্ট ফ্রেন্ড আরিয়ানকে সব কিছু জানাবে। আরিয়ানকে কল দিয়ে লিহান জানায় একটি খুশির খবর আছে, যার জন্য সে আরিয়ানকে ট্রিট দেবে। আরিয়ান কিছুক্ষণ হলো রেস্টুরেন্ট এসে বসেছে, লিহান এখনো আসেনি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর লিহান এলো, এসে আরিয়ানকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, মারাত্মক খুশির খবর আছে। নতুন কোনো ভালোবাসার মানুষকে পেয়েছিস? ওসব বলিস না, আমার লাইফ একজনই আছে। খবরটা হলো ভাইয়া স্পৃহাকে ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আর একটি খুশির খবর আছে যেটা শুনে তুই দ্বিগুণ খুশি হয়ে যাবি। বল, দেরি করিস না। আর এক সপ্তাহের পরে আমার বিয়ে কি? কার সাথে? স্পৃহার সাথে। হোয়াট দা, কি বলছিস তুই এসব? ওকে ভুলে যা, নিজের ভালো চাইলে। আরিয়ানের এমন চেঁচিয়ে নাকচ করার বিষয়টিতে বেশ অবাক লিহান। আরিয়ানকে জিজ্ঞেস করল, স্পৃহাকে আমি ছাড়া আর কে বিয়ে করবে? আর বিয়ে করলে আমার খারাপ হবে কেন? তোর বন্ধু বলে তোর ভালোর জন্যই বলছি। একটু ঝেড়ে কেসে কথা বল। আরিয়ান কিছুক্ষণ সময় চুপ থেকে আবার বলল, তোর কি মনে হয় তোর ভাই এত সহজে তোর সাথে স্পিয়ার বিয়ে মেনে নেবে? তুই যখন বলেছিলি তোর ভাই স্পিয়াকে ছেড়ে দিয়েছে, তখন আমি ভেবেছিলাম হয়তো সত্যি, কিন্তু তারপর তুই যখন বললি তোর আর স্পিয়ার বিয়ে, এটা আমি কিছুতেই মানতে পারছি না। তোর ভাইয়ের মধ্যে নিশ্চয়ই কিছু একটা করবে। প্রাণে বাঁচতে চাইলে তুই এই বিয়েটা করিস না। এমন কোনো সমস্যা হলে আমি তোকে বলতাম আরিয়ান। আমি নিজেও প্রথমে ভয় পেয়েছিলাম যে ভাইয়া সব জেনে গেল কী করবে, কিন্তু ভাইয়ার এসব নিয়ে আর মাথা ব্যথা নেই। বিয়ের কার্ড আরিয়ানের হাতে দিয়ে বলল, 7 দিন ধরে প্রোগ্রাম চলবে, তুই চাইলে কালও চলে আসতে পারিস। আমি আসছি। এই বলে লিহান চলে যায়। বাড়িতে সাজানোর কাজ প্রায় শেষ। আজ লাইটিং করা শেষ হয়েছে পুরো বাড়িতে। কাল অন্যান্য সব কাজ হবে, তারপর সন্ধ্যা থেকে সঙ্গীতের অনুষ্ঠান শুরু হবে। কিন্তু আজ স্পৃহার কিছুই ভালো লাগছে না, তার ফোনটাও অন করতে পারছে না যে গান শুনবে। লিহান কিছুক্ষণ পরেই তার রুমে আসে। মন খারাপ করে বসে আছোস কেন? তুমি কি আমাদের বিয়েতে খুশি নও? ভালো কথা, এত কিছুই তো জানি, কিন্তু তুমি বিয়েতে রাজি কিনা তা নিয়ে তো মত নিলাম না। আপনার মনে হয় এই বিয়েটা হবে? মানে কি, তুমি কি ইচ্ছুক নও? সেসব পরের কথা। ঘটনাটা বিয়ে পর্যন্ত যাবে না আপনার সাথে আমার। তাহলে দেখা যাক। তুমি কি আমায় ভালোবাসো না? এত হেয়ালি করে কথা বলো না স্পৃহা। ভালোবাসা বুঝি না। আপনি এখন এখান থেকে চলে যান। ওদের দুজনের কথোপকথনের মাঝেই সুন্দর উপস্থিত হয়। অদ্ভুত হাসি দিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, ডিস্টার্ব করে ফেললাম নাকি?
আরে না ভাইয়া, কি বলছো? তা কি নিয়ে কথা হচ্ছিল? টুকটাক কথার আর কি, এমন কিছু নয়। লিহানের কথাটি ইগনোর করে স্পৃহার দিকে তাকিয়ে সুন্দর বলল, স্পৃহা, কাল কিন্তু আপনাদের সঙ্গীতের অনুষ্ঠান হবে, প্রস্তুতি নিয়ে রাখবেন। আপাতত আমার একটু গান শুনতে ইচ্ছে করছিল, কিন্তু ফোনটা। লিহান স্পৃহার মুখের কথা কেড়ে নিয়ে বলল, তুমি গান শুনবে, আমায় বলবে না? ভাইয়া, আমার গিটারটা ভেঙে গিয়েছে, তোমারটা একটু দাও। সুন্দর তার টেবিল থেকে নিজের গিটারটা হাতে নিয়ে বলল, আমি আপনাদের জন্য একটি গান গাই। লিহান, তোকে কষ্ট করে গাইতে হবে না, আমি গাচ্ছি। তারপর সুন্দর গান ধরল, हंसता रहता हूँ तुझसे मिलकर क्यों आजकल बदले बदले है मेरे तेवर क्यों आजकल आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह ये मैं हूँ या कोई और है मेरी तरह कैसे हुआ तो इतना ज़रूरी कैसे हुआ तो इतना ज़रूरी कैसे हुआ। কেমন লাগলো স্পৃহা তোমার? আরে ভাইয়া, ও কি বলবে? আমি বলছি, তুমি তো বারবারই বেস্ট। আবারও সুন্দর লিহানকে ইগনোর করে স্পৃহাকে জিজ্ঞেস করল, ভালো লাগেনি স্পৃহা? স্পৃহার কেমন জানি হঠাৎ খারাপ লাগতে শুরু করেছে। কোনো জবাব দিল না সে। তার নীরবতা দেখে লিহান চিন্তিত স্বরে বলল, তোমার কি খারাপ লাগছে স্পৃহা? মাথা দুদিকে নাড়িয়ে স্পৃহা না বোঝালো। তারপর সবাই একেবারে চুপ। কিছুক্ষণ পর সুন্দর বলল, আমরা যাই, আপনি রেস্ট করুন। বড়ি সুন্দর লিহানকে নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ একা থাকার পরেও স্পৃহার মন কিছুতেই ভালো হচ্ছে না, বরং আরো বেশি খারাপ লাগছে। সে হুট করে সুন্দর যে রুমে থাকে সেখানে গিয়ে দরজায় নক করতে সুন্দর বলে, ভেতরে আসতে পারেন। স্পৃহা ভেতরে ঢুকে সুন্দরকে বলে, আপনি বুঝলেন কি করে আমি এসেছি? কই বুঝিনি তো, নক করার শব্দ পেলাম তাই ভেতরে আসতে বললাম। কে ছিল তা তো আমি নিজেও জানতাম না। স্পৃহার মনটা আবার বিষণ্ণ হয়ে গেল। সুন্দর কি সত্যিই তাকে ছেড়ে দিল? এটা ভেবে সে ভীষণ কষ্ট পাচ্ছে। চোখ ছলছল করে উঠছে। তারপর আবার সুন্দরীর দিকে তাকিয়ে বলল, আপনি হঠাৎ আমাকে স্পৃহা কেন বলছেন? স্পর্শবল ডাকেন না কেন? অদ্ভুত কথা, স্পর্শ বলতে যাব কেন? সকালেও না বললেন আমি আপনার বড় ভাইয়ের মতো, আর তাছাড়াও তো আপনার ঘৃণা লাগতো। আপনি আমায় মুক্ত করে দিয়েছেন। হ্যাঁ অবশ্যই, যা আপনি এতদিন চেয়েছিলেন, এত বছর চেয়েছিলেন। তবে আজ আমার জন্য ওই লোকটাকে শাস্তি দিলেন কেন? কোন লোকটাকে? ওই যে সকালে যে আমার থেকে বাজেভাবে তাকিয়েছিল। কি আবোল তাবোল কথা বলছেন আপনি? আপনার জন্য আমি কাউকে কেন কোনো শাস্তি দিতে যাব? ওটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে না? আমি শিওর কেউ ইচ্ছা করে ওই লোকটার চোখ জোর করে খুলে কারেন্টের তার দিয়েছিল। আপনার দিকে কে তাকিয়েছে না তাকিয়েছে তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমাকে এ ধরনের কথা বলবেন না। আপনি এখন আসতে পারেন। সুন্দরের এমন কথাই স্পৃহা অপমানিত বোধ করলো। কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। সুন্দর তো বলতো সে নিজের চেয়েও বেশি ভালোবাসে স্পৃহাকে, তবে কই গেল তার ভালোবাসা? সবশেষ স্পৃহা তার রুমে এসে কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। ঘুম ধরছে না তার। লাইট অফ করে অন্ধকারের মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে সে। পূর্ণিমার চাঁদের আলো তার মুখে পড়ছে। স্নিগ্ধ প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রুমে যাওয়ার সময় ব্যালকনি থেকে নিচে তাকাতেই কারো ছায়া চোখে পড়ে। নিশ্চয়ই এতক্ষণ ধরে কেউ তাকে দেখছিল। স্পৃহা আর রুমে যায় না। তার মন বলছে সুন্দর তাকে এখনো নজরে রাখছে। ব্যালকনির এক সাইডে দাঁড়িয়ে থাকে সে ওই ছায়াটা কার তা দেখার জন্য, কিন্তু কাউকে আর দেখা যায় না। হঠাৎ করে স্পৃহার ফোন বেজে ওঠে। এত রাতে আবার কে কল দিল? রুমে গিয়ে কল রিসিভ করতে বেশ গম্ভীর কণ্ঠের এক পুরুষের গলা শোনা যায়। আমাকে খুঁজছো? কে আপনি? এত রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকো না, চাঁদের নজর লেগে যাবে। কি যাতা বলছেন? যাতা নয়, ঠিকই বলছি। তুমি যে চাঁদের থেকেও সুন্দর, তাই চাঁদ তোমায় হিংসা করবে। ব্যালকনিতে আর এসো না কিন্তু। আপনি কে? ঠিক করে কথা বলুন, না হলে ঝামেলায় পড়বেন। হুটহাট কল দিয়ে বিরক্ত করবেন আর ছেড়ে দিব ভেবেছেন?
হয়, আমার রাগে নেই। আমি লিহান, তোমার হবু। এহেম এহেম। লিহানের মুখে এমন কথা শুনে স্পৃহার কেমন যেন খারাপ লাগতে শুরু করলো। কিছু মানুষের মুখ থেকে নির্দিষ্ট কিছু কথা শুনতে ভালো লাগে, তার ব্যতীত অন্য কোনো ব্যক্তি ওই ধরনের কথা বলে তার শুনতে ইচ্ছে করে না। স্পৃহার অবস্থা এখন তাই হয়েছে। সে কি সুন্দরের কথাগুলো মিস করছে? কি হলো, কিছু বলছো না কেন? আপনি কি আমার উপর নজরদারি করছেন? না না, নিচে হাঁটাহাঁটি করছিলাম, তখন উপরে তাকাতে তোমার দিকে নজর পড়ল। দেখলাম চাঁদের দিকে তাকিয়েছিলে। সত্যি বলছি, অসম্ভব সুন্দর লাগছে। চা তো তোমার কাছে হার মেনে যাবে। স্পৃহার এসব কথা শুনতে ভীষণ বিরক্ত লাগছে। লিহানকে বেশ কড়া স্বরে বলল, তুমি কি রাগ করলে? আমার নম্বর পেলেন কোথায়? আর এভাবে কল দেবেন না। স্পৃহা কোনো জবাব না দিয়ে কল কেটে দিল। ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। বিভিন্ন উদ্ভট চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছে একেবারে চোখ মেলে দেখে সকাল হয়ে গিয়েছে। ঘুম ভাঙায় চোখে তাকাতে আজও স্পৃহা সুন্দরকে দেখতে পেল। আশ্চর্যজনক ঘটনা তো। গতকাল রাতেও সে রুম লক করে ঘুমিয়েছিল। ঘুম জড়ানো কণ্ঠে সুন্দরকে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? ওহ, গুড মর্নিং। আসলে আমার ওয়াশরুমে পানি আসছিল না, তাই এখানে আসলাম। আর আমার কাছে রুমের চাবি ছিল, এই জন্য। এভাবে হুটহাট আসবেন না। আমি নক করেছিলাম, আপনি ওঠেননি, কিন্তু আমার ইমার্জেন্সি ছিল তাই চলে এসেছি। স্পৃহা আরও কথা না বলে ওয়াশরুমে চলে গেল। ব্রাশ করে হাতে মুখ ধুয়ে মিররে তাকাতেই আবার নিজের গলায় গতকালের মতো দাগ দেখতে পেল। এবার শুধু গলাতেই না, বরং ডান গাল আর ঠোঁটেও রক্ত জমাট বেঁধেই রয়েছে। গত 2 দিন ধরে এমন ঘটনায় বেশ চিন্তিত হয়ে যায় স্পৃহা। ভাবলেশীনভাবে তাকিয়ে থাকে আয়নার দিকে। কিছুক্ষণ যেতেই তার ওয়াশরুমের দরজায় কেউ নক করে। যেন হুঁশ ফিরে পায় স্পৃহা। দরজা খুলতেই সুন্দর বলে, সরি, কিছুক্ষণ আগে আমার ব্রাশ আর আপনার ব্রাশ এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। সুন্দরের হাতে থাকা ব্রাশটি স্পৃহার দিকে এগিয়ে দিয়ে বলে, নিন, এটি আপনার ব্রাশ, আর আমার টি ফেরত দিন। একটু আগেই যে সুন্দরের ব্রাশ নিয়ে স্পৃহা তার দাঁত ব্রাশ করেছে ভেবেই তার গা গুড়িয়ে উঠল স্পৃহার। সুন্দরের কথা শুনেই চোখ বড় বড় করে তার দিকে তাকালো। মুখ দাঁত পানি দিয়ে ভালো করে ধুতে শুরু করলো, কিন্তু কিছুতেই তার মনে শান্তি লাগছে না। স্পৃহার এমন বমি বমি অবস্থা দেখে সুন্দর সান্ত্বনার স্বরে বলল, এই রিল্যাক্স, আমি আমার ব্রাশ পরিষ্কার রাখি, ময়লা নেই, কোনো সমস্যা নেই। এখন আমার ব্রাশটা দিন, আর এই যে নিন আপনার ব্রাশ। সুন্দরের হাত থেকে নিজের ব্রাশটা নিয়ে আবার ব্রাশ করতে লাগলো স্পৃহা। বেশ অনেকক্ষণ পরে ভালো করে ক্লিন করে সুন্দরকে তার ব্রাশ ফেরত দিল আর বলল, আপনার কি কোনো কমন সেন্স নেই? আমার ওয়াশরুমে এসে ব্রাশ নিয়ে চলে গিয়েছেন। চোখ কি কপালের নিচে কাজ করে? চোখ তো জায়গা মতোই ছিল, কিন্তু আর একটা সমস্যা হয়ে গেল যে। আবার কি সমস্যা? আপনার ব্রাশটা যেহেতু আমার সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল, তাই আমি ওটা দিয়েই ব্রাশ করেছিলাম। স্পৃহার চোখ এখন কপালে। কি বলে এই লোক? 2-2বার অন্যের ব্যবহার করা ব্রাশ দিয়ে সে নিজে ব্রাশ করলো। রাগ, কষ্ট, ঘৃণা, বিরক্তি নিয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল স্পৃহা। সুন্দরও কোনো রকম রিয়াক্ট না করেই রুম থেকে বেরিয়ে গেল, যেন তার কিছুতেই কিছু আসে যায় না। আজ বাড়িতে ডেকোরেশনের কাজ চলবে। লোকেরা সব আসতে শুরু করেছে বাড়ি সাজানোর জন্য। তখনই তাদের সাথে আরিয়ান উপস্থিত হয়। সুন্দর নিচে তাকাতে সদর দরজা পেরিয়ে আরিয়ান তাকে দেখতে পায়। সুন্দর আরিয়ানের কাঁধে হাত রেখে বলে, ওয়েলকাম, এসে গিয়েছো। সুন্দরের কথায় সৌজন্যমূলক হাসি হেসে আরিয়ান সুন্দরকে বলে, কি যে বলেন ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, কম করে 1 সপ্তাহ আগে তো আমার আসতেই হবে, তাই চলে আসলাম। আসলে আমিও তোমারই অপেক্ষাতে ছিলাম। লিহান কোথায় ভাইয়া? উপরে। শয়তানি হাসি হেসে আরিয়ান সুন্দরকে বলল, এত তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন? তাদের কথার মাঝে লিহান উপর থেকে আরিয়ানকে ডেকে বলে, কি নিয়ে কথা হচ্ছে শুনি? আরিয়ান লিহানের দিকে তাকিয়ে হেসে বলে, তোর বিয়ের প্ল্যানিং দেখ, কেমন সারপ্রাইজ দিলাম ওকে। আমি জানতাম তুই আজই আসবে, তাই বেশি একটা সারপ্রাইজ
হয়নি। আরিয়ান কি উত্তর দিবে তা ভেবে না পেয়ে জিজ্ঞেস করলো। স্পৃহা কোথায় সুন্দর তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, খুব দরকার নাকি ছোট ভাই? মাত্রই তো আসলে, সহ্য করো, না হলে তো সব বোঝা যাবে সবাই। লিহানের সহজ সরল বাক্যের প্রশ্ন। কি বুঝবে? আরিয়ান লিহানের কথার কোনো জবাব না দিয়ে সুন্দরকে উদ্দেশ্য করে বলল, ভাই দেখে খুব মজার মানুষ হয়ে উঠেছেন। আগে কত রাগী লাগতো, কথাই বলা যেত না, এখন ভালোই জোকস মারেন। স্টেজের ডিজাইন কেমন হবে তা দেখানোর জন্য সুন্দর ডেকোরেশনের লোক ডাকতেই সুন্দর লিহানকে পাঠিয়ে দিল। লিহান যেতেই আরিয়ান সুন্দরের কাছাকাছি এসে বলল, সব প্ল্যান করেই মাঠে নেমেছেন মনে হচ্ছে ভাই। যাও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, বড় ভাইদের এত প্রশ্ন করতে হয় না। তারপর আরিয়ানের হাতে একটি জুসের গ্লাস দিয়ে বলল। ওয়াটারমেলন জুস। আরিয়ান গ্লাসটা হাতে নিয়ে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল। তারপর গ্লাসে এক চুমুক দিতেই সুন্দরকে বলল, ভাই জুসটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। ওয়েটার মিলনের ফ্রেন্ড ছাড়া আর কিছুই নেই, স্বাদ তো নোনতা। আহা, খেয়ে ফেলো, স্বাস্থ্যের জন্য ভালো। আরেকবার মুখে নিয়ে আরিয়ানের আর সহ্য হলো না, মুখের সাইড দিয়ে চুইয়ে পড়ছে। সুন্দরের কাছে গ্লাসটি ফেরত দিয়ে সে লিহানের কাছে চলে যায়। আরিয়ানের দিকে তাকিয়ে বেশ উদ্বিগ্ন কণ্ঠে লিহান আরিয়ানকে জিজ্ঞেস করে, কিরে, কার সাথে মারামারি করে এলি? মারামারি করব কেন? তাহলে কি পরে গিয়েছিলি? কোথায়? না, কি হয়েছে বলবি? তোর মুখ দিয়ে তো রক্ত পড়ছে। অনেকক্ষণ যাবৎ ওয়াশরুম থেকে বের হয়ে স্পৃহা চুপচাপ বিছানায় বসে আছে। এছাড়া তারা এখন কোনো উপায় নেই, কারণ গতকালের মতো আজও কেউ তার দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গিয়েছে। রুমে বসে ডাকাডাকি করেও কোনো লাভ হচ্ছে না, তার সাথে তার ফোনটাও অন করতে পারছে না। তখনই সুন্দর তার রুমে প্রবেশ করে। সুন্দরকে দেখে স্পৃহা বুঝে যায় এ কাজ সুন্দরী করেছিল, কারণ সুন্দরী একমাত্র ব্যক্তি যে স্পৃহাকে নিয়ে অনেক পজেসিভ। তাই সে সুন্দরকে বলে ওঠে, ফাজলামো পেয়েছেন আমার সাথে? গতকালও সেম কাজটা করেছেন, আজও আমাকে বাইরে থেকে লক করে দিয়েছেন। সমস্যা কি আপনার? বিয়েটা আপনার সাথে হচ্ছে না বলে এসব করছেন? আহ মিসেস চৌধুরী, আই হ্যাভ নো ইন্টারেস্ট অন ইউ। তবে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছিলেন কেন? ডোন্ট নো। আসলেই কি সুন্দরের কোনো ইন্টারেস্ট নেই? সে রুমে এসে নিজের যা কাজ ছিল করে চলে গেল। সন্ধ্যায় সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। স্পৃহার স্কুলের বান্ধবীরা এসেছে। সুন্দর, লিহান আর আরিয়ানও সেখানে উপস্থিত। স্পৃহা এত বছর পর তার পুরনো বন্ধুদেরকে পেয়ে আনন্দে আত্মহারা। সুন্দর তখন আইডিয়া দেয় তারা একটি গেম খেলতে পারে। যেহেতু প্রসঙ্গটা গেম নিয়ে, তাই সকলের আগ্রহের কোনো কমতি নেই। কি গেম খেলবে জিজ্ঞেস করাতে সুন্দর জানায়, ট্রুথ আর ডেয়ার। সকলে গোল হয়ে বসে মাঝে একটি কাচের বোতল ঘুরিয়ে দেয় সুন্দর। বোতলের মুখের দিকটা যার বরাবর এসে থামবে সে ট্রুথ অথবা ডেয়ারের একটি অপশন চুজ করবে। প্রথমবার বোতল ঘোরাতেই তা স্পৃহার বরাবর থামে। ট্রুথ অর ডেয়ার প্রশ্ন করাতে স্পৃহা ডেয়ার সিলেক্ট করে। তাকে তার বান্ধবী ডেয়ার দেয় যে তাকে এখন নাচ করতে হবে। যেহেতু সে ডেয়ার নিয়েছে, তাই নিয়ম অনুযায়ী স্পৃহা নাচ করার জন্য উঠে দাঁড়ায়। তখনই সুন্দর তাকে থামিয়ে বলে, ডেয়ারগুলো পেন্ডিং থাক, গেমের শেষে এগুলো করা হবে, তারপর আবার বোতল ঘোরানো হয়। এবার বোতলের মুখ লিহানের বরাবর থামে। অফকোর্স ট্রুথ। লিহানকে আবার প্রশ্ন করে সুন্দর, গতকাল এবং আজ স্পৃহার রুমের দরজা লাগিয়েছিল কে? সুন্দরের এমন প্রশ্ন শুনে ভয় পেয়ে লিহান সুন্দরের দিকে তাকায়। এ কথা তার ভাই জানলো কি করে? তার এই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে থাকে। সুন্দর আবারও তাকে জিজ্ঞেস করে, এই 2 দিন স্পৃহার রুমের দরজার বাইরে থেকে আটকে রেখেছিল কে? এবার লিহান জবাব দেয়। আমি। লিহানের জবাব শুনে সুন্দর স্পৃহার দিকে তাকায়। স্পৃহা লজ্জায় মাথা নিচু করে রয়েছে। সুন্দরকে তখন সন্দেহ করার জন্য তার অনুতপ্ত বোধ হচ্ছে। সুন্দর আবারও বোতল ঘোরানো শুরু করে। এবার বোতলের মুখ আরিয়ানের বরাবর থামে। সুন্দর তাকে জিজ্ঞেস করে, ট্রুথ অর ডেয়ার? বেশ কিছুক্ষণ ভেবে আরিয়ান জবাব দেয়। ডিয়ার। আরিয়ানকে ও ডেয়ার দিল সুন্দর। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো তার একটা জিনিস অ্যাক্টিং করে দেখাও, যা তোমার কাছে ইমপ্রেসিভ লেগেছিল। এবার আরিয়ান একটি বোতল হাতে নিয়ে বলল, প্রথম তার পানি খাওয়া দেখে আমি তার প্রেমে পড়েছিলাম। তারপর আরিয়ান ওই পানি খাওয়ার দৃশ্য অভিনয় করে দেখাতে লাগলো।
ভীষণ আলতো হাতে পানি ভর্তি বোতল নিয়ে হালকা করে ঠোঁট ছুঁয়ে সকলকে দেখালো আর বলল, আমার কাছে সবথেকে বেশি ইমপ্রেসিভ ছিল এই দৃশ্য, যা দেখার জন্য আমি এখনও চাতক পাখির মতো অপেক্ষা করি। তখনই লিহান বলে উঠল,